আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সদর দফতরের ভেতর এমন একটি ঘর তৈরি করে কাউকে আটকে রাখা সম্ভব ছিল না। তাহলে এগুলোর উত্তর না দিয়ে ওয়াকারুজ্জামান 4 কোটি টাকা গুঁজে দিলেন ব্রিগেডিয়ার আজমির হাতে, ঠিক কিসের বিনিময়ে? আবার শুধুই কি 4 কোটি টাকা দেওয়া হয়েছে? ব্রিগেডিয়ার আজমি কিন্তু আদালতে দাঁড়িয়ে বলেছেন 4 কোটি টাকা দেওয়া হয়েছে তার বাড়ি ভাড়া হিসেবে। কত বছরের বাড়ি ভাড়া, কি ধরনের বাড়ি যে বাড়ির ভাড়া হিসেবে সেনাবাহিনীকে 4 কোটি টাকা গুঁজে দিতে হলো ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে? তাহলে সর্বমোট কত কোটি টাকা পেয়েছেন গোলাম আজম পুত্র? 2024-এর 5ই আগস্টের পর শেখ হাসিনার সেই সারা জাগানো আয়নাঘর থেকে যেভাবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমি বেরিয়ে এসেছিলেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মীর কাসেম আলীর পুত্র ব্যারিস্টার আরমানও। ব্যারিস্টার আরমান চলে গেছেন সংসদে, সংসদ সদস্য নির্বাচিত হয়ে জামায়াতে ইসলামীর টিকিটে। আরেকজন যিনি কিনা আয়নাঘরে আটক ছিলেন বলে অভিযোগ করেছেন, তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র, বিএনপির সেই যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত নেতার পুত্র হুম্মাম কাদের চৌধুরীও এখন সংসদে আছেন। গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে আটকে রাখার দায়ে, তাকে গুম করে আয়নাঘরে নির্যাতনের অভিযোগে যে মামলা, সে মামলায় সেনা সদস্যদের যে বিচার চলছে সেখানে সাক্ষ্য প্রদান করে যাচ্ছেন। সেই সাক্ষ্য প্রদানে এর আগে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছিল যে গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি নাকি কোনো আয়নাঘরে আটক তো ছিলেনই না। তার ভাষায় তিনি 21x17 ফুটের যে ঘরে আটক ছিলেন সেখানে এমনকি তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পর এসিও লাগিয়ে দেওয়া হয়েছিল। ঠিক কারা তাকে আটকে রেখেছিল, কাউকে তিনি চিনতে পেরেছেন কিনা, কিংবা তাকে যখন সেনা সদর দফতরের ভেতর একটি এসি কক্ষে আটকে রাখা হয়েছিল তখন কারা সেনাপ্রধান ছিলেন, কারা কমান্ড রেসপন্সিবিলিটি পাবেন তাকে আটকে রাখার জন্য, এসব কোনো রহস্য এখনো ভেদ হয়নি বটে। কিন্তু আরেক চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছেন গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি। তিনি বলেছেন যে সেনাবাহিনী শুধু যে তাকে 2 দফা পদোন্নতি দিয়েছে এই 2024-এর 5ই আগস্টের পর, তাই নয়, তাকে 4 কোটি টাকা শুধুমাত্র তার আবেদনের ভিত্তিতে নাকি বাড়ি ভাড়া হিসেবে সেনাবাহিনী পরিশোধ করেছে। ঠিক কি কারণে সেনাবাহিনী এই বিপুল পরিমাণ অর্থ গোলাম আজম পুত্রের হাতে তুলে দেওয়ার প্রয়োজন বোধ করলো? ওয়াকারুজ্জামান নাকি এই যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি, সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার, আয়নাঘরে আটক ছিলেন বলে অভিযোগ করেছেন। সেই অভিযোগের তদন্ত করতে একটা কোর্ট অফ ইনকোয়ারি, একটা তদন্ত কমিটি, তদন্ত আদালত গঠন করে দিয়েছিলেন। উচ্চ পর্যায়ের সেই তদন্ত আদালতে কি চিহ্নিত হয়েছিল কারা দেখভাল করতেন ব্রিগেডিয়ার আজমিকে? তিনি বন্দি দশায় যে থাকলেন 8 বছর, তার এবং জামায়াতে ইসলামীর অভিযোগ অনুযায়ী সেই 8 বছর ধরে কারা তাকে দেখভাল করলো, কারা তাকে জিজ্ঞাসাবাদ করলো, কারা কারা সে সময়ে সেনাপ্রধান ছিলেন? মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো জানতেন যে তিনি আটক আছেন, কারণ বঙ্গভবনে 5ই আগস্টে রাজনৈতিক দলগুলোর সামনে রাষ্ট্রপতির সঙ্গে যে কথোপকথন, সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আয়নাঘরের বিষয়টি টেক কেয়ার করবেন বলে বা দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে আসার পরেই যে ব্রিগেডিয়ার আজমি, মীর কাসেম আলী পুত্র ব্যারিস্টার আরমান এরা মুক্তি পেয়েছিলেন, সে কথা পরে আমরা খালেদা জিয়ার সামরিক উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, সাবেক সেনা কর্মকর্তা ফজলে এলাহি আকবরের কাছ থেকে জেনেছি। তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একজন সেনা কর্মকর্তাকে একটা প্রকোষ্ঠে 21x17 ফুটের একটা ঘরে সেনা সদর দফতরের ভেতর বন্দি করে রাখা হয়েছে এটা জানতেন, কিন্তু তারপরেও তা ঘটতে দিয়েছেন বছরের পর বছর। সেই কারণেই কি নানা জনকে বাঁচাতে, ধামাচাপা দিতে এই 4 কোটি টাকার মতো বিপুল পরিমাণ টাকা পরিশোধ করে দেওয়া হলো ব্রিগেডিয়ার আজমিকে? নাকি আসলে এই নাটকটা সাজানোর জন্য যে শেখ হাসিনার আমলে এমন ভয়াবহ ঘটনা ঘটতে পেরেছিল আয়নাঘরের মতো, যেখান থেকে কিনা গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমি 5ই আগস্টের পর প্রায় নতুন রঙিন
রঙিন চকচকে একটা গামছা নিয়ে বেরিয়ে এসে বলেছিলেন যে 8 বছর ধরে নাকি এই গামছা দিয়েই তিনি চোখের পানি, ঘাম, এমনকি গোসলের পরে গাও মুছছিলেন, অথচ রঙও নষ্ট হয়নি এবং বেশ টেকসই ছিল সে গামছা। তো সেই রকম একটা মানবিক গল্প সাজাতে, নাটক সাজাতে এ ধরনের একটা অর্থ পরিশোধ করে দিল সেনাবাহিনী বিনা চিহ্নিতকরণ ব্যতিরেকে যে কারা সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমিকে এতদিন ধরে আটকে রাখার জন্য দায়ী। ব্রিগেডিয়ার আজমিকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তার মামলায় 13 জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে, এর মধ্যে 11 জন সেনা কর্মকর্তা, এবং এছাড়াও সেনা কর্মকর্তা আরেকজনও আছেন যিনি কিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী। এছাড়া আর একজনই এই মামলার আসামি, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই যে 12 জন সেনা কর্মকর্তাকে যেই মামলায় বিচারের মুখোমুখি করা হলো, তাদের মধ্যে একজন কেউ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয় নাই যে তারা ব্রিগেডিয়ার আজমিকে গ্রেফতার, ধরে রাখা এবং তাকে কেন 8 বছর ধরে বন্দি করে রাখার সঙ্গে যুক্ত হবেন। এর মধ্যে 5 জন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক আছেন, যে 3 জন পলাতক নন, আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন। সে 3 জন ডিজিএফআই এর পরিচালক পদে কাজ করেছেন, কিন্তু তারা পরিচালক পদে নিযুক্ত হওয়ার অনেক আগে থেকেই ব্রিগেডিয়ার আজমি সেনা সদরের একটা ঘরে আটক। তাহলে সেনা সদরে তাকে আটক করলো কারা সেটা না জেনে এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ঢালাও মামলা দিয়ে দেওয়া হলো, এগুলো সেনাবাহিনীর ভেতরে কে তালিকা প্রস্তুত করেছে? মানে যে প্রশ্ন আমি বারবার তুলি, সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি করে ঠিক করলেন কোন কোন জেনারেলকে তিনি আসলে পালিয়ে যেতে দেবেন? ডিজিএফআই এর একেবারে সদ্য সাবেক মহাপরিচালক সহ এই যে সাবেক 5 মহাপরিচালকই এখন পলাতক, তাদেরকে যে পালিয়ে যেতে দেওয়া হবে, সেটা কি করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক করলেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই কি তালিকা প্রস্তুত করেছেন যে কোন কোন সেনা কর্মকর্তাদের পালিয়ে যেতে দেবেন, কোন কোন সেনা কর্মকর্তাদের বরখাস্ত করবেন, কোন কোন সেনা কর্মকর্তাদের অবসরে যাওয়ার সুযোগ দেবেন, আর কোন কোন বেচারা সেনা কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি হয়ে বারবার কারাগারে যেতে হবে আর আদালতে বিচারের মুখোমুখি হতে হবে? মানে এই তালিকাগুলো কারা ঠিক করলো? এই পুরো ঘটনা প্রবাহ সাজানোর অংশ হিসেবেই কি এই 4 কোটি টাকা কম্পেনসেশন দেওয়া হলো, ক্ষতিপূরণ দেওয়া হলো? আসলে এই প্রশ্নটাই ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে করা হয়েছিল যে তিনি তো এরই মধ্যে সেনাবাহিনীর ভেতরে যে কোর্ট অফ এনকোয়ারি, তাতেই এই ঘটনার জন্য ক্ষতিপূরণ পেয়েছেন। এবং কি অদ্ভুত ব্যাপার বলেন, যদি সেনাবাহিনীর ভেতরে তাকে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয় তাহলে তো নিশ্চয়ই দোষী ব্যক্তিদেরও চিহ্নিত করা হয়েছে। সেই দোষী ব্যক্তিরা কারা? কোন কোন সেনা কর্মকর্তা জড়িত ছিলেন, কি উদ্দেশ্যে, কার নির্দেশে তারা এমন কাজ করলেন? সেনাবাহিনী তো একটা খুবই সুনির্দিষ্ট কমান্ড স্ট্রাকচারে চলে, মানে কেউ কারো নির্দেশনা ছাড়া কাজ করবার কোনো উপায় নাই। নির্দেশনা ছাড়া কোনো ব্যক্তি, কোনো সেনা কর্মকর্তার পক্ষে তো নিশ্চয়ই সেনাবাহিনীর সেনা সদর দফতরের ভেতর এমন একটি ঘর তৈরি করে কাউকে আটকে রাখা সম্ভব ছিল না। তাহলে এগুলোর উত্তর না দিয়ে ওয়াকারুজ্জামান 4 কোটি টাকা গুঁজে দিলেন ব্রিগেডিয়ার আজমির হাতে, ঠিক কিসের বিনিময়ে? আবার শুধুই কি 4 কোটি টাকা দেওয়া হয়েছে? ব্রিগেডিয়ার আজমি কিন্তু আদালতে দাঁড়িয়ে বলেছেন 4 কোটি টাকা দেওয়া হয়েছে তার বাড়ি ভাড়া হিসেবে। কত বছরের বাড়ি ভাড়া, কি ধরনের বাড়ি যে বাড়ির ভাড়া হিসেবে সেনাবাহিনীকে 4 কোটি টাকা গুঁজে দিতে হলো ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে? তাহলে সর্বমোট কত কোটি টাকা পেয়েছেন গোলাম আজম পুত্র? এসব প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 2 দফায় প্রজ্ঞাপন জারি করে 1 দফা মেজর জেনারেল এবং তারপর লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়, সে সময় কিন্তু পত্রিকায় খবর বেরিয়েছিল যে শেখ হাসিনার আমলে পদোন্নতি বঞ্চিত এবং বাধ্যতামূলক অবসরে যেতে বাধ্য হওয়া, কিংবা যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভেতরে
এমনকি মার্শাল ল, এমনকি সেনা কোর্টে বিচার করে নানা রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া এবং তাদের পুরো যে চাকরিকালীন সময়ের নানা রকম সুযোগ সুবিধা মিটিয়ে দেওয়ার জন্যও কিন্তু ওয়াকারুজ্জামান একটা কমিটি করে দিয়েছিলেন। তাতে প্রথমত তো এই প্রশ্ন জাগেই যে তার মানে কি সেনাবাহিনী মোটামুটি এরকম একটা বাহিনীতে পরিণত হয়েছে যে এই বাহিনীতেও সরকারের সঙ্গে সঙ্গে পালাবদল ঘটবে, একদলকে সাধারণ আদালতে, বেসামরিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে, একদল সামরিক আদালতে বিচারের মুখোমুখি হবেন, আর আরেক দল ওই আমলে যারা সামরিক আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন, চাকরি হারিয়েছেন, তাদেরকে আবার ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হবে, তাদের সকল পাওনা মিটিয়ে দেওয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে। এমন একটা বাহিনীতে পরিণত হয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু জানা খুব প্রয়োজন। কিন্তু মনে রাখতে হবে যে তখন কিন্তু খবর বেরিয়েছিল যে ব্রিগেডিয়ার জেনারেল আজমির সঙ্গে সশস্ত্র বাহিনীর আরো যেসব কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত, গুম কিংবা নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়েছিল, মিথ্যা মামলায় যাদেরকে কারাগারে পাঠানো হয়েছিল, বৈষম্য ও প্রতিহিংসার শিকার হয়ে শেখ হাসিনার আমলে যারা পদোন্নতি না পেয়ে চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন, তাদের মধ্যে সেনাবাহিনীর 110 জন, নৌবাহিনীর 19 জন ও বিমান বাহিনীর 12 জনকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং তারই অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয় এবং সেই অনুসারে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। আবার গুমের শিকার এবং কালের কণ্ঠে দেখছি 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমানকেও ব্রিগেডিয়ার জেনারেল পদে ভূতাপেক্ষা পদোন্নতি সহ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আর আরেকজনের কথা পড়ছি, যাকে কিনা বলা হচ্ছে যে সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ জাহিদুল ইসলামকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করার অভিযোগ ছিল, তাকেও ব্রিগেডিয়ার জেনারেল পদে ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে। এখন মেজর থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়াই তো তার মানে যথেষ্ট নয়। এখন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি জীবিত আছেন, এসি ঘরে আটক ছিলেন, এরকম একটা পরিস্থিতিতে তাকে যদি শুধুমাত্র বাড়ি ভাড়া হিসেবে 4 কোটি টাকা বুঝিয়ে দিতে পারে সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনী যদি মনে করে যে তাদের কোনো মেজরকে সত্যি জঙ্গি নাটক সাজিয়ে সেনাবাহিনীর ভেতরে হত্যা করা হয়েছে, তাহলে সেই ব্যক্তির পরিবার কত টাকা ক্ষতিপূরণ পেতে পারেন? তাহলে এসবের হিসাব নিকাশ কি, কার কতটা রাজনৈতিক প্রভাব, গোলাম আজম পুত্র জামায়াতে ইসলামীর এরকম শীর্ষ নেতার পুত্র বলে ব্রিগেডিয়ার আজমি যতটা গুরুত্ব পাচ্ছেন, এই মেজর যাকে কিনা জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে বলে ওয়াকারুজ্জামানের বাহিনী নিশ্চিত হয়েছে, তাকে কি তাহলে এ ধরনের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না? এই যে আয়না ঘর বলা হচ্ছে, আদালতে বিচার কাজ চলার সময় পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই আয়নাঘর আসলে হচ্ছে সেনা সদর দফতরের ভেতরে অবস্থিত জয়েন্ট ইন্টারোগেশন সেল। তো এই জয়েন্ট ইন্টারোগেশন সেল কিন্তু শেখ হাসিনার আবিষ্কৃত নয়। 2007-এর 1/11 সরকারের সময়, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় আমরা প্রথম এই জয়েন্ট ইন্টারোগেশন সেলের নাম শুনলাম এবং এই জয়েন্ট ইন্টারোগেশন সেলেই কিন্তু এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তার মেরুদণ্ডের হাড় ভেঙে, কোমর ভেঙে এমন অবস্থা করা হয়েছিল যে এরপর বহু বছর তাকে লন্ডনে নির্বাসিত জীবনে চিকিৎসা গ্রহণ করতে হয়েছে। এই জয়েন্ট ইন্টারোগেশন সেল যদি শেখ হাসিনার আবিষ্কৃত না হয়, তাহলে সেনা কর্মকর্তাদের ভেতরে, সেনাবাহিনীর ভেতরে এই ঘটনাগুলো কেন চলতে থাকে এবং সেনাবাহিনীর ভেতরে যে ব্রিগেডিয়ার আজমি কিংবা হাসিনুর রহমানের মতো সেনা কর্মকর্তাদের শায়েস্তা করতে সেনাবাহিনীরই আরেকটা পক্ষ, যারা হাসিনা আমলে বড় বড় পদোন্নতি পেয়েছেন, এমনকি ইকবাল করিম ভুইয়ার মতো সেনা প্রধানরা যে এসব ঘটনা ঘটান নাই, তার কি প্রমাণ? এসব প্রশ্ন না করে শুধুমাত্র কোটি কোটি টাকা গোলাম আজম পুত্রের হাতে গুঁজে দিলে এসব প্রশ্নের যেমন সমাধান হয় না, সেনাবাহিনীর প্রতি সন্দেহ যায় না, তেমনি শেখ হাসিনা এই আয়নাঘর সৃষ্টি করেছেন এ কথা বলে বাংলাদেশে